1 বছর রিলেশন করে 5 বছরের সংসার আমাদের। আমার স্বামী এতটাই ভালো, তাকে পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। বাবার মতো সেও আমাকে পরম যত্নে আগলে রাখে। জীবনের সকল ইচ্ছা চাহিদা পূরণ করেছে সে। অভাব কি তা বুঝিনি। ভালোবাসায় সুখে শান্তিতে চলছিল আমাদের সংসার। কে জানতো আমার জীবনে এমন জঘন্য একটা দিন আসবে। আমি কখনোই বরের ফোন চেক করিনি। আমি যখন 5 মাসের প্রেগনেন্ট, আম্মুকে ভিডিও কলে দেখবো বলে বরের ফোনটা হাতে নিয়ে ইমোতে গেলাম। স্ক্রিনে যেটা আসলো সেটা আমি কল্পনাও করতে পারিনি। অনেক মেয়ের সাথে গোপন কথোপকথন, তাদের সাথে নাকি রুম ডেট করেছে। যে হোটেলে গিয়েছিল সেই হোটেলের লোকের সাথে কিছু কথা। সেদিন সে আমাকে বলেছিল অনেক সুন্দর করে সাজো, ঘুরতে যাব। আমিও অনেক সুন্দর করে সেজেছিলাম। বুকের ভিতর কষ্ট, মুখে হাসি নেই, এগুলো তার থেকে লুকিয়ে রাখতে পারছিলাম না। তাকে সেসব মেয়ের নাম নিয়ে বললাম, আচ্ছা কাকে বেশি সুন্দর লাগে, আমাকে নাকি ওদেরকে? সে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, নেক্সট টাইম আমার ফোন ধরবে না। এত জোরে ঘুষি মারলো যে আমার চোখ থেকে রক্ত বের হয়ে গেল। আমি অজ্ঞান হয়ে গেলাম। সে আমাকে সুস্থ করে বসিয়ে বলে, সে এমন করেনি, তার বন্ধু তার সিম দিয়ে ইমো আইডি খুলে এসব করেছে। আমি তাকে অনেক বিশ্বাস করতাম, তাই সে যা বলেছিল মেনে নিয়েছিলাম। কাঁদতে কাঁদতে আমার কসম দিয়ে বলেছিলাম তার বন্ধু করে, ঠিক আছে, সে যেন এমন না করে। প্রেগনেন্সির 8 মাসের মাথায় বাবার বাড়ি চলে আসলাম। একটা কন্যা সন্তানের মা হলাম। সিজারের 15 দিনের মাথায় শ্বশুর আমার মেয়ের আকিকা করার জন্য তাদের বাড়িতে যেতে বলল। বেবির আকিকা করার ছবিগুলো ফেসবুকে ছাড়ার জন্য তার ফোন আবার নিয়েছিলাম। ফেসবুক লগ ইন করতে গিয়ে দেখি তার নামে আরো একটি ফেক আইডি, যেখানে সে হাজার বহু নারীর সাথে গোপন কথা বলেছে। এত নোংরা কথা যেটা আমার বুকে গিয়ে আঘাত করে। সে আমার বেবিকে নিয়ে ঘুমাচ্ছিল। এসব দেখে কেঁদে দিই। সে আমাকে বলল, কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম, এইগুলা কি? সে আমাকে বলল, তোমাকে না বলেছি আমার ফোন ধরবে না। 15 দিনের সিজারের অবস্থায় সে আমার গায়ে হাত তুললো। শ্বশুর শাশুড়ি ননদ সবাই চলে আসলো। সেই সাথে সে তার আইডি ডিলিট করে দিয়েছে। আমার কাছে কোনো প্রমাণ ছিল না। তার বাবা মাকে আমি বিশ্বাস করাতে পারিনি, কিন্তু ননদকে সব খুলে বলেছি। সে বুঝতে পেরেছে আমি মিথ্যে বলিনি। সে বলেছিল এটা সে করেনি, তার বন্ধু তার নাম দিয়ে ফেক আইডি খুলেছে, তার ফোনে লগ ইন করে এসব করেছে। সে সময় তার বোন তাকে বিশ্বাস করেনি। তার বাবা তবু তাকে ওয়াদা করিয়েছিল যেন এসব কাজ সে না করে এবং সেই সব বন্ধুর সাথে যেন মেলামেশাও না করে। সে আমার হাতে পায়ে ধরে মাপ চেয়েছিল। সে অন্যায় করেনি, তবু ভুক্তভোগী। সেদিনও তাকে মাপ করলাম। তাকে বিশ্বাস করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমার সিজারে যখন 21 দিন, আমার হাজব্যান্ডের ফোনে রাত 1টা থেকে 5টা পর্যন্ত বারবার একটা কল আসছিল। আমি বারবার তাকে জিজ্ঞেস করলাম কে? সে আমাকে বললো একটা ফ্রেন্ড কল দিয়েছে কিছু টাকার জন্য, তাই রিসিভ করছে না। 5টার সময় ঘুম ভেঙে উঠে দেখি রিং বাজছে। ফোনটা রিসিভ করে দেখি সত্যি সত্যি তার বন্ধু। সে আমাকে বলে, ভাবি ঘুম থেকে উঠলে তাকে বলবেন যেন আমাকে কল দেয়। তখন তার ফোনে একটা সিম ইউজ করতো। এই সিমের নাম্বার সে আমাকে কখনো দেয়নি, গোপনভাবে 1 বছর ইউজ করেছে। হঠাৎ মনে হলো এই সিম দিয়ে কি কোনো ইমো বা ফেসবুক চালায়? তারপর আমি সেই সিম দিয়ে ইমো লগ ইন করে যেটা দেখলাম সেটা আমার কল্পনার বাইরে। অনেক মেয়ের সাথে সে আবার সেই সব কথাবার্তা বলেছে। সবগুলো মেসেজ যখন দেখলাম তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে নাইট শো করতো মেয়েদের সাথে। ওসব মেয়েরা খারাপ ছিল। ওদের কাছে কল দিয়ে কোনো প্রমাণ পেলাম না। লাস্টে তার বন্ধুর কাছে কল দিয়ে এমন ভাব করে যেন আমি সব কিছু জানি। তখন সে কতগুলো মেয়ের নাম্বার দিল। একজনকে কল দিলে সে আমাকে অনেকগুলো স্ক্রিনশট দিল। আরেকটা নাম্বারে কল দিয়ে জানতে পারি মেয়েটা তার জন্য অনেক সিরিয়াস, তাদের রিলেশনশিপ এখনো চলছে। মেয়েটা অনেক কিছু বলল, অনেক কিছু দেখালো, গোপন ছবি, তাদের একসাথে কাটানো অনেক মুহূর্ত। আসলে জানেন, যখন আমি তার কাছে থাকতাম সে বন্ধুদের নাম করে সেই মেয়েদের সাথে ঘুরে বেড়াতো। আমি দেখতে এতটা খারাপ না। আমার বয়স মাত্র 20 বছর। 20 বছরের মেয়ে এত খারাপ চেহারা হবে তাও না। 10 জনের ভিতর দাঁড়ালে আমার দিকে তাকানোর মতো মাশাআল্লাহ চেহারা আল্লাহ আমাকে দিয়েছে। অনেক অল্প বয়সে বিয়ে করেছিলাম। ভালোবাসার মোহে কেটেছিল। আমার জীবনের সবচেয়ে বড় ভুল। বিশ্বাস করা ভালো, কিন্তু ছেড়ে দেওয়া ভালো না। আমার হাজব্যান্ড বারবার আমার বিশ্বাসের সুযোগ নিয়েছে। সে মেয়েটাকে কল দিলাম। সে মেয়েটার সাথে সে লাঞ্চ করছে, ঘুরছে, একসাথে রাত কাটাচ্ছে। আমার পছন্দের হেলমেটটা সে মেয়েটাকে পরিয়েছে, যে হেলমেট আমি আমার নিজের ফ্যামিলি মেম্বার কাউকে ধরতে দেইনি কখনো। বাইকের যে সিটটাতে আমি বসতাম সে উঠিয়েছে অন্য মেয়েকে সেই সিটে। যে আমাকে ভালোবেসে খাওয়াতো, ঘুম পাড়াতো, সে সেই রকম ভালোবাসা সেই মেয়েকে দিয়েছে। এগুলো শোনার পর, দেখার পর আমি বুঝতে পারছিলাম না কি করব। সবকিছু আমার ননদকে পাঠিয়ে দিই। তার ফোন হাতে নিয়ে দেখি হাজারো মেয়ের নাম্বার ছেলের নাম দিয়ে সেভ করে রেখেছে। তার বাবা মাকে উল্টাপাল্টা বুঝিয়ে দিল। তার বাবা মা ওল্ড জেনারেশন। আমার বাবা মাও তাই। ওদের বোঝাতে গেলে ওরা বিলিভ করে না। আর এদিকে আমার বাবা মা আমার সন্তান হয়েছে বলে স্যাক্রিফাইস করতে বলে। তারা বলল পুরুষ মানুষ নাকি এমন করে, এগুলো কোনো বিষয় না। আমার ননদ আমার পাশে ছিল। সে আমাকে অনেক সাপোর্ট করেছে। আমি বারবার আমার ফ্যামিলিকে বলেছিলাম আমি তার সাথে এক মুহূর্তও থাকতে চাই না। তাকে এত ভালোবাসছিলাম যে, এত বিশ্বাস করেছি। আমার বিশ্বাস এভাবে ভাঙলো। 5টা বছর পরকীয়া করে শেষমেশ সে আমার কাছে স্বীকার করলো সেগুলো। সে আমাকে বলল আমার একটা পার্সোনাল লাইফ আছে। আমার পার্সোনাল লাইফে তুমি আসবে না। তুমি ঘরের বউ, ঘরে থাকবে। তোমাকে তো কোনো কিছুর অভাব দেয়নি। ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে সবকিছু সহ্য করলাম, কারণ আমার পাশে কেউ ছিল না। আমাকে সাপোর্ট করার মতো একটা মানুষ নেই আমার পাশে, যে আমাকে বলবে এই খারাপ মানুষের সাথে 8
থেকো না, আমরা আছি। একদিকে আমার সিজার করা, অন্যদিকে আমার ছোট বাচ্চা, জীবনটা আমার অসহ্য হয়ে গেছে। ফ্যামিলিকে বললাম আমি মানসিকভাবে আর পারছি না এগুলো মেনে নিতে। আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করলো না, বলে এভাবেই থাকো। আর এভাবেই আমার বুকে কষ্ট চাপিয়ে তার সাথে আছি, কিন্তু তাকে দেখলে আমার ঘৃণা করে, কষ্ট হয়, বুকের ভিতর চাপা কষ্ট। আমি এখন আর আগের মতো হাসি না। তাকে বলেছি পার্সোনাল লাইফ এগুলো বাদ দিয়ে প্লিজ আমাকে ভালোবাসো। সে আমাকে বলেছে আমাকে তার আর লাগবে না, প্রয়োজন নেই। আমি যদি থাকি তাহলে তার পার্সোনাল লাইফ তাকে এনজয় করতে দিতে হবে। সবশেষ একটা কথাই বলবো, বেকার পুরুষকে বিয়ে করাটাই ঠিক ছিল। দিন শেষে ভালোবাসার অভাব থাকতো না, ঠকাতো না। নারীর চেহারা সুন্দর হওয়ার থেকেও না ভাগ্যটা সুন্দর হওয়া খুবই জরুরি।